পশ্চিমবঙ্গের বিধানসভা কখনো মমতা ব্যানার্জি ভাঙচুর করে প্রমাণ করেছেন তিনি দলনেত্রী। আবার আজকের পশ্চিমবঙ্গের বিধানসভায় তার দলের এমএলএদেরকে তিনি বলছেন সব সিটে যাও, আসনে গিয়ে বসে আলোচনা অংশগ্রহণ করো, তখনও তিনি নেত্রী। ভারতবর্ষের পার্লামেন্টে সে স্পিকারের গায়ে কাগজ ছুঁড়ে তিনি প্রমাণ করেছেন তিনি দলনেত্রী। যে বিজেপি পার্লামেন্টে বলে বিরোধীদের ঝঞ্ঝাটের কারণে পার্লামেন্ট চলছে না, আজকে সেই বিজেপি আবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাসপেন্ড হয়। তো কে কার থেকে বড় চোর সেই প্রতিযোগিতায় আমি চোর না তুমি চোর, সেই লড়াই লড়ছে রামু আর সামু। তাতে বিধানসভায় মানুষের কথা কোনো আলোচনায় আসছে না। হাজার হাজার বেকার যুবকদের চাকরি চলে গেলেও কোনো আলোচনা নেই, শিল্প নিয়ে আলোচনা নেই, স্বাস্থ্য নিয়ে আলোচনা নেই, রুটি রুচি নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা তুমি চোর না আমি চোর, কে মহা চোর। একটা কথা শুধু বলতে চাই দুজনকেই, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তোমরা সবাই যে চোর, মহারাজ সাজার চেষ্টা করো না। যে তৃণমূলের নেতারা চাইছে এটাকে নজরটাকে ঘুরিয়ে দিতে এবং নিরপরাধ কিছু শিক্ষককে এই কেসে ফাঁসানোর ব্যবস্থা তারা করছে, এটাও জানিয়ে রাখি আপনাদেরকে। তার যে সহধর্মিনী তিনি অভিযোগ করেছেন যে মানসিক চাপে পড়ে আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে তৃণমূলীদের ষড়যন্ত্রের কারণে। কিন্তু সেই তৃণমূল এই নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করে কিছু নিরপরাধী শিক্ষককে এটার মধ্যে টেনে এনে ফাঁসানোর চেষ্টা করছে। নয়নের মণি তো বটেই, বাংলার মুখ্যমন্ত্রী নয়নের মণি এত চোরদেরকে তিনি, তারা এই দাগিরা তৃণমূল দলে এত নেতাদেরকে বড়লোক করে দিয়েছেন। তৃণমূল পার্টির যে ফান্ড, সেই ফান্ডে কত কোটি টাকা দিয়েছেন, তা নয়নের মণি হবে না? আজ দিদি আজকে দাগিদের পাশে দাঁড়িয়ে বাংলার যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের দিদি দাগা দিচ্ছেন। যোগ্যদের দাগা দিয়ে দিদি দাগিদের পাশে তার অবস্থান নির্দিষ্ট করেছেন। আর তার জন্য সুপ্রিম কোর্টের তাকে টন্টিং শুনতে হচ্ছে নয়নের মণি দাগিরা। এটাই দিদির সব থেকে বড় সার্টিফিকেট সুপ্রিম কোর্ট দিয়ে দিল। আজকে বাংলা দাগিদের রাজ্য। আমি বলছি না, সুপ্রিম কোর্ট বলছে। আর সিবিআই তারাও ধরলক্ষণে বসে আছে। অনেকদিন আগে শুনেছিলাম না, কেজ প্যারট, খাঁচার বন্দি টিয়া বসে আছে, পার্থবাবু পর্যন্ত ধরে ব্যাস তাদের স্বার্থ শেষ, এখন চুপ করে বসে আছে। আবার উপর থেকে নড়ানড়ি হবে, তখন আবার সিবিআই এগোবে পিছবে। এই দেখবো বাংলায় আমরা। দেখুন, স্পেশাল সেশন ডেকে ডাকা উচিত ছিল স্পেশাল সেশন শুধু পরিযায়ী নিয়ে নয়, এ বাংলার হাজার হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে কি একটা স্পেশাল সেশন ডাকা যেত না? সারা ভারতবর্ষ জুড়ে ওয়াকফ এবং পশ্চিমবঙ্গতে সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি, সেই পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুটপাট হচ্ছে কি করে, সেটা ঠেকানোর জন্য কি একটা স্পেশাল সেশন ডাকা যেত না? আমরা দাবি করেছিলাম ওয়াকফ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক, কারণ সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে, 1,48,247টার মতন। পশ্চিমবঙ্গের বিধানসভায় আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন ডাকা হচ্ছে? কারণ এটা তাদেরকে পোষাবে। কিসে পোষাবে? ভোটে পোষাবে। কেন? পরিযায়ী করে ভয় দেখিয়ে ভোট টানার ব্যবস্থা। কিন্তু পরিযায়ীদের সমস্যার সমাধানের জন্য কোনো চেষ্টা নাই। পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত এই যে ভারতবর্ষের পার্লামেন্টে তাদের এত এমপি আছে, সেই এমপিরা এ মন্ত্রীর কাছে যাচ্ছে, সে মন্ত্রীর কাছে যাচ্ছে, কখনো গৃহমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করেন তা তো নয়। খোকাবাবু সেখানে আন্দোলন করেছিল 100 দিনের কাজের টাকার জন্য, মনে করে দেখুন। নিরঞ্জন জি সাধ্বী তখন মন্ত্রী ছিল, মনে করে দেখুন। কিন্তু আজকে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে পশ্চিমবঙ্গের এমপিরা তারা
ভারতবর্ষের পার্লামেন্টের মধ্যে এবং ভারতবর্ষের পার্লামেন্ট চলাকালীন ভারতবর্ষের সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে, যেমন গৃহমন্ত্রী, যার অধীনে এই আইন ব্যবস্থা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কারোর সঙ্গে দেখা করে এই সমস্যা সমাধানে কি চেষ্টা একবারও করেছেন? আমি জিজ্ঞেস করতে চাই। এক। 2 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী হিসাবে, বাংলার মুখ্যমন্ত্রী আপনি কমসে কম ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে একটা করে চিঠি দিয়ে তো বলতে পারতেন, আপনাদের রাজ্যে, আমাদের রাজ্যের মেহনতি মানুষরা আছে, পরিযায়ী শ্রমিকরা আছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, এটা বন্ধ করুন। আপনি কি বলেছেন? না। আপনার রাজ্যের মুখ্য সচিব কখনো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেছেন এই নিয়ে? না। আমি নিজে পানিপথে গেছি, গতকাল আমার কাছে পানিপথ থেকে লোক এসেছিল। পানিপথে গিয়ে সেখানে 3টে মিটিং করেছি পরিযায়ী শ্রমিকদের নিয়ে, পানিপথের কংগ্রেসের নেতাদের সঙ্গে নিয়ে, শুধুমাত্র এই অত্যাচার বন্ধ করার জন্য। পানিপথ থেকে 123 জন পালিয়ে চলে গেছিল পশ্চিমবঙ্গে ভয়ে। আজ 1.5 মাস হয়ে গেল, 1 মাসের উপর হয়ে গেল, পানিপথে কোনো গন্ডগোল নেই। কালকে আমার কাছে সেখানকার লোকরা এসেছিল, কংগ্রেসের নেতারা এসেছিল। পানিপথে কোনো গন্ডগোল নেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, রাজ্য সরকার একটু যদি চেষ্টা করে, যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকদের উপরে অকারণে অত্যাচার হয়রানি হচ্ছে, একবার যদি চেষ্টা করা হয় পরিযায়ী শ্রমিকদের পক্ষ নিয়ে, যদি প্রতিবাদ করা হয়, 100তে 100 থামতে বাধ্য। আমি নিজে তার প্রমাণ পেয়েছি পানিপথে গিয়ে, হরিয়ানায়। আমার রাজ্য সেটা না, আমি একটা কেউ সেখানকার মন্ত্রী শান্তি কেউ নই, কিন্তু করতে পেরেছি। আমি উড়িষ্যার ভদ্রকে, আমাদের জেলার পরিযায়ী শ্রমিক যাদেরকে সেখানকার পুলিশ আটকে রেখেছিল, ছাড়াতে পেরেছি। আমি আগামী 10 তারিখ 11টা 45-এ ভারতবর্ষের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছি এই পরিযায়ী শ্রমিকদের বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গে কিন্তু পরিযায়ী শ্রমিকের সমস্যাটাকে সমাধানের চেষ্টা হবে না। পরিযায়ী শ্রমিকের সমস্যাটাকে বাঁচিয়ে রাখা হবে। জলের মধ্যে যেমন কই বাঁচিয়ে রাখা হয়, জল থেকে বার হলে মরে যায়, সেই রকম পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের সমস্যা বাঁচিয়ে রাখা হবে। কারণ এখনই সমস্যার সমাধান করে দিলে কই মাছের মতন মরে যাবে। তাই যতদিন না ভোট আসছে, বাঙালি 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 পরিযায়ী বাংলাভাষী এ গল্প চলতে থাকবে থাকবে থাকবে। আমি লিখে দিলাম আপনাদেরকে, যতদিন পশ্চিমবঙ্গে ভোট না আসছে ততদিন পরিযায়ী সমস্যা মিটবে না, ততদিন বাংলার সমস্যা মিটবে না। কারণ এটাকে সরকার বাঁচিয়ে রাখবে। যদি সরকার বাঁচিয়ে রাখে আপনি কি করবেন? সরকার সমাধানের জন্য বিন্দুমাত্র চেষ্টা কোনোদিন করেনি, আজও করছে না, আগামী দিনেও করবে না। এমনও হতে পারে যদি সমস্যা বাইরে না হয়, তৃণমূলের লোকরা গিয়ে বাইরে গন্ডগোল পাকিয়ে পরিযায়ীদের বিপদ আরো বাড়াতে পারে, যাতে এই গন্ডগোলটাকে তৈরি করে বাঁচিয়ে রাখা যায়। এতটা পর্যন্ত ঘৃণ্য পথে তারা নামতে পারে, আমি দায়িত্বের সঙ্গে বলছি। কারণ আমি তাদেরকে দাঙ্গা লাগাতে দেখেছি, আমার জেলায়, আমার লোকসভায় তাদেরকে আমি দাঙ্গা লাগাতে দেখেছি, হিন্দু মুসলমানের দাঙ্গা তাদেরকে আমি লাগাতে দেখেছি। পশ্চিমবঙ্গে আরেকটা আসছে নাগরিকত্ব, সিএএ, এনআরসি গল্প। বাংলার মুখ্যমন্ত্রী আজকে বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, ক্যা 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 করছিল সিএএ। আমি তাকে স্মরণ করিতে চাই ছোট্ট একটা কথা। এই সিএএ ভারতবর্ষের নাগরিক আইনে অন্তর্ভুক্ত হলো কবে জানেন? এই এনআরসি 2003 সালে। অটল বিহারী বাজপেয়ীর আমলে ভারতবর্ষের নাগরিক আইন, এবং সেই নাগরিক আইনে এনআরসি, সিএ, এনআরপি সব অন্তর্ভুক্ত হলো। এই নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে আসার আগে ক্যাবিনেটে পাশ হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। জেনে রাখুন, সেই সরকারের ক্যাবিনেট মন্ত্রী আরেকজন ছিলেন যার নাম মমতা ব্যানার্জি। 2003 সালে তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন। তিনি কিন্তু বিরোধিতা করেননি। কে বিরোধিতা করেছিল জানেন? সেদিন রাজ্যসভায় বিরোধিতা করেছিল ডক্টর মনমোহন সিং। তিনি আজ নেই। আমি বাংলার মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাইছি, আপনি বিধানসভায় খুব নাটক করে বলছিলেন ক্যা ক্যা ক্যা, যখন ক্যা আসে তখন আপনি ক্যাকা করেছিলেন? তখন আপনি কাকের ডাক ডেকে বলেছিলেন করো করো করো। আজ আপনি আপনার পুষাচ্ছেন, তাই ক্যাকে আপনি বিরোধিতা করছেন। নাটকের এগুলো হচ্ছে কত দেখানো বিরোধিতা। সেদিন কিন্তু আপনি কোকিলের সুর গিয়ে বলেছিলেন ক্যা আসো তুমি। 2003 সাল, আবার স্মরণ করে দিচ্ছি বাংলার মানুষকে, 2003 সাল অটল বিহারী বাজপেয়ী সরকার চলছে, সেই সরকার নিয়ে আসলো নাগরিক আইন সংশোধন করে এনআরসি, এনআরপি, সিটিজেনশিপ অ্যাক্টের এই গল্প সেদিন থেকে শুরু হলো। সেদিন সেই বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি,
বিরোধিতা করেননি। তাই মমতা ব্যানার্জি তখনই বিরোধিতা করেন যখন তার ভোটের প্রয়োজন হয়, তখনই সমর্থন করেন যখন তার ভোটের প্রয়োজন হয়। বিনা ভোট মমতা ব্যানার্জিকে পাওয়া যাবে না। নো ভোট নো মমতা।